আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন দাস। প্রথমে সংবাদ শিরোনাম। প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার পরিচালনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তনের আশা জাগাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্তব্য এলজিআরডি মন্ত্রীর। স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের চেতনার মধ্যে নিহিত। দেশের রাজনৈতিক প্রক্রিয়াতে একথা স্মরণ রাখতে হবে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। মানব পাচার এবং সাইবার অপরাধ দমনে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। চট্টগ্রাম থেকে শুরু হবে দেশের ইতিহাসে সবচেয়ে ক্রীড়া আয়োজন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে আবারও হামলা যুক্তরাষ্ট্রের। ইরাকে মার্কিন সৌদি হামলায় হতাহতের ঘটনায় বাগদাদের নিন্দা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ৩ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্রপ্রাপ্ত ৩ জন হলেন গাইবান্ধার শাখাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনেই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে ঢাকার মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেন। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলী সমাজসেবা অধিদপ্তরের অধীন উন্নয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, সমাজকল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভূমিকা গণ অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত পরিবর্তনের বিষয়ে আশা জাগাচ্ছে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, জুলাইয়ের চেতনাতেই মুক্তিযুদ্ধের চেতনা নিহিত। রাজনৈতিক প্রক্রিয়াতে এটি স্মরণ রাখতে হবে। সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জুলাই শহীদ দিবসের আয়োজনে এসব কথা বলেন তারা। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর তথ্য ভবনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। জুলাই নিয়ে বিভিন্ন প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তারা। পরে তারা যোগ দেন আলোচনা সভায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ছিল গণ অভ্যুত্থান নিয়ে শর্ট ফিল্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা। শহীদ মীর মুগ্ধর ভাই আশাবাদ জানান, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়বে বর্তমান সরকার। আমরা আশাবাদী যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে,
সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে এবং সেটি খুব দ্রুতই হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা অভিন্ন। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনাই জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে একথা স্মরণ রাখতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী আক্ষেপ করে বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো অধরা। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফোন দিতে কি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দে হ্যাভ বিকাম হরিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এই কথাগুলো আক্ষেপে বলছি এই জন্য যে আমার বয়স অনেক, আমি তো সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে, কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। বক্তারা জুলাই নিয়ে পৃথক স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান। বলেন, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। জুলাইয়ে সাধারণ মানুষের আত্মত্যাগকে মূল্যায়ন করে নিজেদেরকে পরিবর্তনের মডেল বানাতে হবে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি আজ ঢাকায় আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন। রিপোর্ট করছেন দিনার সুলতানার। চলতি বছরের মার্চে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে দিক হারিয়ে 6 দিন সাগরে ভেসেছিল একটি নৌকা। খাদ্য ও পানির অভাবে মারা যান অন্তত 18 বাংলাদেশি, যাদের মধ্যে 12 জনই ছিলেন সুনামগঞ্জের বাসিন্দা। তবুও থামছে না ইউরোপে যাবার উন্মাদনা। ব্রেকের গবেষণা বলছে, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হলেও 98% কোনো চাকরি পাননি। বিশেষজ্ঞরা বলছেন, এখন দালাল চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক গ্রুপ ব্যবহার করে সহজেই তরুণদের টার্গেট করছে। গত কয়েক বছর ধরে প্রযুক্তি খুব সহজলভ্য হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেটের সুবাদে মানুষ অনেক বেশি প্রতারিত হচ্ছে। সাইবার স্ক্যাম হচ্ছে এখন এক ধরনের জালিয়াতি। আপনাকে প্রলোভন দেখিয়ে কোনো একটা জায়গায় বন্দি করে আরেকজনকে প্রতারণা করতে বাধ্য করছে। এই সংকট থেকে যদি বের হতে হয়, তাহলে আমাদের যে বিদেশ যাচ্ছে সেই মানুষটা সচেতন হতে হবে, যে বিদেশ পাঠাচ্ছে যে রিক্রুটিং এজেন্সি তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এবং পাশাপাশি আমাদের সরকারের যে রেগুলেটরি অথরিটি আছে তাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে হবে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 সময় উপযোগী করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। তবে অপরাধীদের ধরতে দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং যারা এটা তদন্ত নিয়ে কাজ করছে তাদের এই ডিজিটাল ফরেন্সিক, সাইবার সিকিউরিটি এইসব বিষয়ে তাদের দক্ষতা এবং সক্ষমতা বাড়ানো গেলে, এবং এটার জন্য অনেক টুল আছে, সেই জিনিসগুলোকে অ্যাডপ্ট করে নিয়ে যদি এটা নিয়ে কাজ করা যায়, তাহলে আমি মনে করি যে আমাদের যারা মূল হোতার পিছনে হয়তো বা দেশেই তারা নেই, অন্য জায়গা থেকে অপারেট করছে, তাদেরকে আসলে আইনের আওতায় আনা যাবে। আন্তর্জাতিক মানব পাচার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বলেন, সরকারের একার পক্ষে মানব পাচার প্রতিরোধ সম্ভব নয়, এক্ষেত্রে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। No government can address the challenge alone. Strong partnerships, regional cooperation and information sharing remain essential to dismantle
organized criminal networks operating across borders. The Minister of Home Affairs remains fully committed to leading Bangladesh's response to trafficking in persons. অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মুর্শিদ চৌধুরী, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, আইজিপি আলী হোসেন ফকির এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর বাংলাদেশে নবনিযুক্ত মিশন প্রধান ডক্টর লরা টম বোল্ডে বক্তৃতা করেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ। বন্দরনগরী চট্টগ্রাম থেকেই শুরু হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ শিক্ষাভিত্তিক ক্রীড়া আয়োজন প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026। এ উপলক্ষে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, দেশের 40,231টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,60,00,000 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবে। আগামী সেপ্টেম্বর থেকে মাধ্যমিক এবং অক্টোবর থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের খেলা শুরু হবে। তিনি বলেন, উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ধাপে ধাপে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। 4টি ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মোট 32টি দল অংশ নেবে। এই আয়োজন দক্ষ ফুটবলার তৈরির পাশাপাশি আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট হবে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার। 1,60,00,000 শিক্ষার্থী এই অনুষ্ঠানে যোগদান করবে সারা বাংলাদেশ ব্যাপী। প্রতিযোগিতা 2টি, বালক এবং বালিকা। এই অনুষ্ঠানটি, উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সকলেই অংশগ্রহণ করবে। একই দিনে একই সময়ে অনুষ্ঠানটি উদ্বোধন হবে এই চট্টগ্রামের স্টেডিয়াম থেকে। সংবাদ সম্মেলনে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শিক্ষা সচিব আব্দুল খালেক, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের নেতৃত্বে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে একটি রোড শো বের করা হয়। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সংসদ সদস্য এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সার্কিট হাউসে এক মত বিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এই মেগা ফুটবল আসর সফল করতে সংশ্লিষ্টদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। মত বিনিময় সভায় প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার মাঠ পর্যায়ে বাস্তবায়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্তঃসত্ত্বা মায়েদের সিজার করার ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সন্তানদেরকে মায়েদের শাল দুধ খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করতে হবে। সকালে ঢাকার মহাখালের নিপসমে গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক। চিকিৎসকদের আন্তরিক আচরণ ও ভালো কথা অনেক ক্ষেত্রেই রোগীকে মানসিকভাবে সুস্থ হতে সহায়তা করে। From which corner of the people? From the distressed people who are on the bed in a distressed situation. আপনাকে এই কোয়ালিটিগুলি আপনাদেরকে অর্জন করতে হবে। সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবা আমাদের নিশ্চিত করার শপথ। এই সরকারের ঘোষণা, সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবা প্রদান। ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আদালতে হাজিরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আদেশ দেন। এর আগে গতকাল তাকে গ্রেফতার করে
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 31 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 2। এই মামলার 10 নম্বর আসামি হিসেবে 2013 সালে তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী শাপলা চত্বরে গণহত্যার ঘটনার পরিকল্পনাকারী হিসেবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ঢাকার গুলশানের বাসা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এবার আন্তর্জাতিক সংবাদ। আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। একদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা, অন্যদিকে ইরাকে মার্কিন সৌদি যৌথ অভিযান। উত্তেজনার পারদ চড়লেও ওয়াশিংটন বলছে কূটনীতির দরজা এখনও খোলা। আরও জানাচ্ছেন সীমা শারমিন। জর্ডানে মার্কিন ঘাঁটিতে এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে প্রতিশোধমূলক এই অভিযান চালানো হয়েছে ইরানের একাধিক কৌশলগত স্থাপনায়। টার্গেটের তালিকায় ছিল ইরানের দক্ষিণের বুশেহর প্রদেশ, তেল সমৃদ্ধ খুজেস্তানের আবাদান নগরী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজগান প্রদেশের বন্দর আব্বাস। পাশাপাশি আবু মুসা, কিশ ও কেশম দ্বীপেও আঘাত হানা হয়। স্থানীয় সূত্রগুলো সেখানে বড় ধরনের বিস্ফোরণের কথা জানিয়েছে। এই হামলার আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজকে তিনি বলেন, ইরানকে এর মূল্য দিতেই হবে, যুক্তরাষ্ট্র ছেড়ে কথা বলবে না। তবে একই সাথে তিনি দাবি করেন তেহরান থেকে ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রই মার্কিন স্থাপনায় আঘাত করতে পারেনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তারই জবাব এই পাল্টা হামলা। তবে যুদ্ধের দামামা বাজার মাঝেও আশার কথা শুনিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, সামরিক চাপ অব্যাহত থাকলেও ইরানের সঙ্গে কূটনৈতিক সমালোচনা বন্ধ হবে না। যুক্তরাষ্ট্রের আলোচকরা তেহরানের সঙ্গে যোগাযোগ রেখে সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাবে। এদিকে ইরাকেও নতুন করে উত্তেজনা। ইরান সমর্থিত একটি প্রতিরোধ ঘাঁটিতে বুধবার ভোরে চালানো হয় মার্কিন সৌদি যৌথ বিমান হামলা। এতে 20 জন নিহত এবং 32 জন আহত হবার খবর দিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। ঘটনার নিন্দা জানিয়েছে বাগদাদ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের ভূখণ্ডে সাম্প্রতিক ড্রোন হামলার জবাবেই এই অভিযান। যদিও ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের গোষ্ঠীটি এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বাড়লেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি। আগামী কয়েকদিন এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমা শারমিন, BTV নিউজ। আর্জেন্টিনায় দাবানল মোকাবেলার প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন ক্রু নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির সান হুয়ান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টার উড্ডয়নের কিছুক্ষণ পর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় থাকা অবস্থায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে এটি বিধ্বস্ত হয়। প্রশিক্ষণের সময় আবহাওয়া অনুকূল ছিল বলে জানানো হয়েছে। হেলিকপ্টারটিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। তারা জাতীয় অগ্নি নির্বাপন সংস্থার আয়োজনে দাবানল মোকাবেলা বিষয়ক একটি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। স্থানীয় জরুরি সেবা বিভাগের প্রায় 50 জন সদস্যের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভির জন্য $60 কোটি আর্থিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO KAZ-এর কার্যক্রম থেকে বাদ দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ জাতিসংঘের এই সংস্থাটির জন্য একটি বড় ধরনের আর্থিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, গ্যাভির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মার্কিন সরকারের কোনো আর্থিক সহায়তা প্রদান করা হবে না। বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে, গ্যাভি তার পরিচালনা পর্ষদ ও সহযোগী দেশগুলোর অংশীদারিত্বের ভিত্তিতে পারদযুক্ত ভ্যাকসিনের পরিবর্তে পারদমুক্ত বিকল্প ভ্যাকসিন ব্যবহারের লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিদের নামে ভুয়া বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়। তবে তথ্য যাচাই করে দেখা যায় এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম একটি ভুয়া দাবি ও তার সত্যতা যাচাই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা। আপনাকে ধন্যবাদ। সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে জাতীয় সংসদের সদ্য সাবেক স্পিকার ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার নজর সবার আগে দেশের সীমান্তে থাকার কথা। সীমান্তে মানুষ মারা যাচ্ছে, অথচ আপনি এখানে বিরোধী দল নিয়ে তর্ক করছেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের অনুসন্ধানে জানা যায়, এ ধরনের কোনো মন্তব্য করেননি হাফিজউদ্দিন আহমেদ। অনুসন্ধানে আরও দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এমনকি তিনি কবে, কোথায় বা সংসদের কোন অধিবেশনে এই বক্তব্য দিয়েছেন সে সম্পর্কেও কোনো তথ্য উল্লেখ নেই। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও মূলধারার কোনো সংবাদ মাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে এই ধরনের বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। সচেতন মহল বলছেন, জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে এমন বক্তব্য দেয়া হয়ে থাকলে তা মূলধারার সংবাদ মাধ্যমে প্রকাশ পেত এবং সংশ্লিষ্ট ভিডিও বা নির্ভরযোগ্য নথিও পাওয়া যেত। ফলে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে সাবেক স্পিকার ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ এমন মন্তব্য করেছেন বলে যে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং জোয়ার ভাটা সমৃদ্ধ মিঠা পানির নদী হালদাকে ইউনেস্কোর ম্যান্ড অ্যান্ড দি বায়োস্ফিয়ার কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে চট্টগ্রামে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। পরিবেশ অধিদপ্তরের এই প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সরকারি কর্মকর্তা, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিবেশবিদ, স্থানীয় প্রশাসন এবং হালদা নদী থেকে মাছের ডিম আহরণকারীরা অংশ নেন। সভায় জীববৈচিত্র্য সংরক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা ও পর্যবেক্ষণ জোরদার, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং সম্মিলিত ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, হালদা নদীর আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি এর দীর্ঘমেয়াদী সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে। দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল প্রবাসী ও তাদের পরিবারের পুনর্বাসনে মানবিক উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল প্রবাসী ক্লাব। সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী এবং কক্সবাজারের চকরিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সাতকানিয়ার কাঞ্চনায় সহায়তা কার্যক্রমে চট্টগ্রাম রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জায়েদ হোসেন, জোটপুকুরিয়া বাজার কমিটির সভাপতি শেখ আহমেদ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর।
একদিন মন্দার পর চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব ফিরে এসেছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,760.36, যা গতকালের চেয়ে শতকরা 0.30 ভাগ বেশি। এছাড়া সিসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 14,002.22, যা গতকালের চেয়ে শতকরা 0.28 ভাগ বেশি। আজ 239টি কোম্পানির 70,51,849টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 46,15,41,000 টাকারও বেশি। এর মধ্যে 108টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 94টির কমেছে এবং 37টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 24 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 34 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 40 মিনিটে, জোয়ার সকাল 8টা 15 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুরে 1টা 48 মিনিটে এবং জোয়ার রাত 8টা 45 মিনিটে।